এইজন্য আমি আশা করি যে মানে পরে আন্তর্জাতিক বিষয়গুলো ভালো লাগবে। আমি যখন আন্তর্জাতিক বিষয়গুলো প্রথমবারের মতো পড়ছিলাম, পড়ার পরে আমার কাছে মনে হয়েছিল ও আচ্ছা এত কাহিনী এই জন্য এরকমটা হয়। মানে আমি এত ইমপ্রেসড হয়েছিলাম যে মানে আমি কি বলবো আমার কাছে মনে হচ্ছিল আমি নতুন একটা জগতে আসছি আর কি, যখন আমি আন্তর্জাতিক বিষয়গুলো সব বুঝতে পারছি। কথা বুঝছো? তো এই জন্য আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, বাই দা ওয়ে, পেপার পত্রিকা পড়ো? কে কে পেপার পত্রিকা পড়তেছো রেগুলার জানাও দেখি। কার কার পেপার পড়া হয়? যার যার প্রতিদিন পেপার পড়া হয় তারা কি এসলিকে পাঠাও। আলহামদুলিল্লাহ, 6-7 জন আছে যারা পেপার পড়ে। আর একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া কোন পেপার পড়বো? কি রিসার্চ পেপার পড়তে চাও তুমি নাকি টিভিতে নিউজ? নির্ভর করে যে তুমি কোন টিভিতে কি নিউজ দেখতেছো তার উপরে রুমা, বুঝছো? হ্যাঁ, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। পেপার পড়ার সময় সম্পাদকীয় পাতাটা ভালো মতো পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? সম্পাদকীয় পাতাটা ভালো মতো পড়ার চেষ্টা করবা। সম্পাদকীয় পাতাটাতে অনেক ইনফরমেশন থাকে এবং ওটা পড়লে কনসেপ্টটা ক্লিয়ার থাকে একটা জিনিসের মধ্যে, বুঝছো? এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তুষারদের প্রশ্ন করছে, আচ্ছা ভাইয়া কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন জায়গাটা পড়বো? সবার প্রথম পড়বো দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর শুরুর দিকে পুরো 1 মাসের গুরুত্বপূর্ণ ঘটনা বলে একটা রিভিউ দেওয়া থাকে না, তারিখ ওয়াইজ? থাকে কি থাকে না? তারিখ দিয়ে দেওয়া থাকে। 1 তারিখ অমুক ঘটনা ঘটছে, 2 তারিখ অমুক ঘটনা ঘটছে, 3 তারিখ অমুক ঘটনা ঘটছে, ওইটা পড়বা। ওইটা পড়ার পর তার 1 পাতা পরে দেখবা কিছু প্রশ্ন দেওয়া থাকে, সাম্প্রতিক থেকে সম্ভাবনাময় প্রশ্ন দেওয়া থাকে কি থাকে না বলো? দেখবা 50টা এমসিকিউ দেওয়া থাকে, 50টা বা 60টার মতো এমসিকিউ দেওয়া থাকে। ওই ওই পাতাটার পরের পাতা, এই 2টা পাতা পড়া হইলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর 70% পড়া শেষ। বুঝতে পারছি? কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিনি বেসিক্যালি এই 2টা পাতার জন্য। এই 2টা পাতার জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিনি। সো প্রথমে হচ্ছে এই 2টা পাতা পড়ার পর তারপর হচ্ছে ভিতরে চলে যাবা। ভিতরে চলে গিয়ে তারপরে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এ কিছু কলাম দেওয়া থাকে, যে তোমার সাম্প্রতিক সমস্যাগুলার একটা বিস্তারিত আলোচনা টাইপের। ওই সাম্প্রতিক সমস্যার বিস্তারিত আলোচনাটুকু পড়ে ফেলবা, তাইলে ডান, শেষ। আর দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স এর সব। বুঝতে পারছি? এটাই হলো হিসাব। ভাইয়া উদ্ভাসের জিকে বই কি এনাফ কিনা? উদ্ভাসের জিকে বই এক অর্থে এনাফ। তার কারণ কি আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। জিকের তো শেষ নেই, সিলেবাসের শেষ আছে বলো ভাইয়া? কেউ 100% বলতে পারবে যে না আমারটা থেকে কমন পড়বেই, এরকম কিছু কেউ বলতে পারবে? কেউ কোনোদিন বলতে পারবে না, ঠিক আছে? সো এই জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আহ, মানে তুমি যেখান থেকে যাই পড়ো না কেন তোমার যেন মনে থাকে জিনিসটা, বুঝছো? মনে না রাখতে পারলে তো পড়ে লাভ নেই। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া চলে আসছেন, ভাইয়া প্লিজ শুরু করতে পারেন। Okay. হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমার একটু সমস্যা হয়ে গেছে যে আমার এখানে নেট নাই আর কি। আমি হটস্পট অন করলাম, হটস্পট দিয়ে চালাচ্ছি আর কি, সমস্যা নাই। একটু সমস্যার জন্য আসলে দুঃখিত। আসেন আপনাদের আজকে সাধারণ জ্ঞান টপিক, আসলে আজকে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে। তো যে বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে একটা এখন হচ্ছে মূল ঘটনা হচ্ছে এটা। যাই হোক, আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যদি এখানে দেখেন তাহলে একটু just এখানে হচ্ছে বাফার স্টেটের কথা বলা হচ্ছে এট ফার্স্ট। এগুলো আপনাদের মূল ঘটনা যেটা, বাফার স্টেটের সংজ্ঞা দেখেন, বিদ্যমান
বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন এবং নিরপেক্ষ রাষ্ট্র। আমি এটা একটু আপনাদেরকে বলি, তাহলে আর একটু বুঝতে পারবেন শিওরলি যে আসলে এটা কি বোঝাচ্ছে। বলতেছে দুইটা, মনে করেন যে হচ্ছে কি বলতেছে, বাফার স্টেট বলতে বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র। বলতেছে যেমন কি থাকে, যেমন দুইটা বিবাদমান দুইটা এই রাষ্ট্রের ভিতরে গন্ডগোল চলতেছে এবং মাঝখানে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রকে কি বলা হবে তাহলে? বাফার স্টেট। সাম্যবাদ বলতে কি বোঝায়? সাম্যবাদ হলো শ্রেণীহীন সমাজ ব্যবস্থা যেখানে ব্যক্তির জীবন এবং কর্মধারা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, কর্মধার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আমি একটু বলি আপনার এখানে, যেমন আমরা হচ্ছে পুঁজিতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা আছে, একটা সমাজবাদী অর্থনীতি ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল ঘটনা কি বলেন তো? সেটা হচ্ছে সব সব সম্পত্তির মালিক হবে সরকার। সব সম্পত্তির মালিক কে হবে? সরকার হবে সব সম্পত্তির মালিক। এখন এই যে সরকার সব সম্পত্তির মালিক কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? অর্থাৎ আমরা যখন কাজ করব কোনো সরকারের জন্য, অর্থাৎ সাম্যবাদ বলতে এটাকে বোঝায় সবাই সমান থাকবে, কেউ ধনী কেউ বড় লোক, এটা বলতেছে অপর রাষ্ট্র দখল করে, বলতেছে কি সাম্যবাদ অপর রাষ্ট্র দখল করে শক্তি বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধির করার জন্য সাম্রাজ্যবাদ আর কি। বলতেছে দুইটা কি বলতেছে, অপর রাষ্ট্র দখল করবে, করে শক্তি বৃদ্ধি করবে এবং সম্পদ বৃদ্ধি করার নামই হচ্ছে কি সাম্রাজ্যবাদ। মার্ক্সটা বুঝেন, কার্ল মার্ক্সের মতবাদ ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অর্থাৎ ধনতান্ত্রিকে কি বলতেছে? ধনতান্ত্রিকে বলতেছে একদিকে মানুষ এমন বড় লোক হচ্ছে, একদিকে মানুষ এমন কি গরিব হচ্ছে। অর্থাৎ বড় লোক বলতে কি একদিকে অনেক টাকা পয়সা মালিক, আর একদিকে মানুষ শুধু গরিবই হচ্ছে। বলতেছে এই যে ডিফারেন্টটা, এই ডিফারেন্টটাকে কি করা হবে? এই ডিফারেন্টটাকে টোটালি আলাদা করে দেওয়া হবে। এই টোটালি আলাদা করে দিয়ে কি করা হবে? মার্ক্সবাদ বলতেছে, কার্ল মার্ক্সের মূল ঘটনা হচ্ছে যে এখানে কোনো কি থাকবে না, সব সম্পত্তি কি থাকবে? সমান বন্টন থাকবে। কেউ ধনী গরিব নামে কোনো একটা কি থাকবে না, ডিফারেন্ট কিছু থাকবে না। ফ্যাসিবাদ হচ্ছে জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই জনগণের মূল কথা। অর্থাৎ এক কথা বলতেছে কি, রাষ্ট্রের জন্য আমাদের যেমন বর্তমান অবস্থা, আমরা কিন্তু কি বলেছে, জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই জনগণের মূল কথা হচ্ছে এমন থাকবে যে আমাদের জনগণই যখন যা বলবে তাই আমাদেরকে নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে মূল ঘটনা ছিল। বলছে টাস্কফোর্স হতে কোন দেশের স্থল বিমান এবং নৌবাহিনীর সম্মিলিত সেনাদল, এটা কিন্তু আমরা পড়েছি। স্বৈরতন্ত্র বুঝেনি, সামরিক শাসন কর্তৃক পরিচালিত শাসক ব্যবস্থার স্বৈরতন্ত্র হিসেবে পরিচিত। স্বৈরশাসক তাহলে আমরা কি বলতে পারি? স্বৈরশাসক বলতে বুঝি ওইসব শাসক যারা কি করে, যারা হচ্ছে, কথা আটকে আটকে আসছে ভাইয়া, ওই ইম্পর্টেন্ট গুলো আমি দিচ্ছি আর কি। স্বৈরশাসক বলতে কি বোঝায়, যেমন এখানে হচ্ছে এই ট্রান্সপোজটা অনেক ইম্পর্টেন্ট, এই বাফার স্টেটটা ইম্পর্টেন্ট, এই যে আমি দিচ্ছি এগুলা গোল চিহ্ন যেগুলো, আমি সবগুলো আলোচনা করবো, এর মধ্যে হচ্ছে গোল চিহ্ন গুলো একটু ভালো করে দেখবেন আপনারা। বলতেছে সামরিক শাসক কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা স্বৈরতন্ত্র, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, যেটাকে কি বলি, আমরা স্বৈর শাসক, আপনারা যদি দেখেন হচ্ছে অনেক, আমরা মুভিও আছে অনেক স্বৈর শাসক নিয়ে, অর্থাৎ এদের মনে যা খুশি থাকবে তাই। যেমন হচ্ছে আমরা যেমন স্বৈর শাসক বলতে এরশাদকে বুঝেছিলাম যে হচ্ছে কি একে নাগাড়ে একেবারে সরকার ব্যবস্থা, কে কি বলছে, জনগণ কি বলছে, এগুলা হচ্ছে তাদের দেখার কোনো টাইম নাই এক কথায়। অধ্যাদেশ জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য রাষ্ট্রের প্রধান কর্তৃক জারিকৃত আদেশ এবং নির্দেশ, এগুলো একটু দেখবেন। কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ, এটা একটি ইম্পর্টেন্ট আছে, দেখেন ওদের দুটি দেশের মধ্যে আপাত দৃষ্টিতে শান্তি বিরাজ করলেও বাস্তবে দুটি দেশের ভিন্নমুখী অবস্থান গ্রহণ করা। বলতে প্রথম দৃষ্টিতে দেখা হবে যে না, এরা দুইটা খুবই ভালো দেশ। যেমন আমি যদি বলি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, অর্থাৎ দেখেন আপনি এই দুইটা দেশের কিন্তু বাইরে থেকে মনে হয় যে আসলে খুব ভালো একটা রাষ্ট্রের মধ্যে চলতেছে, ওরা মানে খুব ভালো একটা সম্পর্ক ওদের মধ্যে বজায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ভেতরে কিন্তু নাই। তাদের ভেতরে কি একজন আরেকজনের মধ্যে কি সাপ নেইলের সম্পর্কের মতো। বলছে প্রোটোকল হচ্ছে আন্তর্জাতিক সভা সমিতির কার্য বিবরণী, সাধারণভাবে আন্তর্জাতিক দলিল পত্রকে বোঝায়, সেটাকে বলা প্রোটোকল। এগুলো একটু দেখবেন, এগুলো অত বলতেছে ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং। ক্রস ভোটিং মানে কি, নিজ দলের পক্ষে ভোট না দিয়ে বিপক্ষ দলকে ভোট দেওয়া হয়। অর্থাৎ আপনি মনে করেন, যদি মনে করেন যে আপনি হচ্ছে সংসদে কি হলো, এ আর বি দুইটা দল, এখন দুইটা দলের ভিতরে কি করা হচ্ছে, দুইটা দলের ভিতরে ভোট হবে। যেমন আমি মনে করেন 329 জনের ভিতরে ভোট নির্ণয় করা হবে। এখন স্পিকার সহ ওই 330 জন মনে করেন, এখানে 330 জন স্পিকার সহ 331 জন।
এখন এই যে 330 জনের ভিতরে ভোট হবে, হইলে কত হয়? 165 করে হয়। তাহলে অর্থাৎ 165 ভোট এ পাবে, 165 ভোট বি পাবে। এখন মনে করেন এই যে এ দলের ভেতরে ছিল 166 জন। এখন 166 জনের ভেতরে কি করছে? এ দলকে ভোট দেওয়ার কথা ছিল। এই একজন যে ছিল কি করেছে? ওই কি করেছে? মনে করেন এর 166 ভিতরে একজনের নাম এস। এই এস ভোট দেওয়ার কথা ছিল কি এ কে, কিন্তু সে এ কে ভোট না দিয়ে কি করেছে? বি কে ভোট দিয়েছে। অর্থাৎ এটাকে বলা হবে ক্রসিং ভোট। অর্থাৎ এটাকে বলা হবে ক্রসিং। অর্থাৎ ক্রস বা ফ্লোর ক্রসিং। অর্থাৎ একজনের কাছ থেকে অন্যজনের দিয়ে দিছে। অর্থাৎ হ্যাঁ না ভোট হয়েছে, এ হ্যাঁ আর বি না। তখন এই 66 দিলে কিন্তু এ জিতেই যায়। কিন্তু এ কি করলো? এস কি করলো? সে কি করলো? বি কে ভোট দিয়ে দিল। অর্থাৎ এই যে ক্রসিং ভোট দিল, এখন এতে দুইটা সমানই হয়ে গেল। তাহলে কি হলো? 165 ভোট এ পেলো, 165 ভোট এ পেলো। এখন এটা কিন্তু কি হয়নি? এটা কিন্তু নির্ণয় হয়নি যে কে জিতলো, তাই না? এখন এটা জেতার জন্য কি করতে হবে? এই জেতার জন্য তো একটা ভোট বেশি পেতে হবে। এখন এই যে স্টার ছিল 101, 331 জন। এই 331 জনের ভেতর থেকে ওই যে স্পিকার, এই স্পিকারের ভোট, এই স্পিকারের ভোটকে কি বলা হয়? স্পিকারের ভোটকে আবার কি বলা হয়? কাস্টিং ভোট বলা হয়। অর্থাৎ স্পিকার যখন ওই বি কে ভোট দিয়ে দিল, অর্থাৎ 166 জন হয়ে গেল। অর্থাৎ এই 166 ভোট দিয়ে জিতে গেল। অর্থাৎ এইভাবে আরকি। এখন অর্থাৎ এক একটা ভোট আরকি ফ্লোর ভোটে কিন্তু দেখেন ব্ল্যাক স্যাট অর্থাৎ ইতালির সাবেক একনায়ক মুসোলিনির ফ্যাসিস্ট দল ছিল আমলাতন্ত্র। এটা একটা ইম্পর্টেন্ট দেখেন। আমলাতন্ত্রটা কি? আমলাতন্ত্র বলতে কি বোঝায়? আমলাতন্ত্র বলতে বোঝায় কি? বলতেছে যে আমলাদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা, অর্থাৎ যেখানে আমরা বলি সরকারি কর্মকর্তা। অর্থাৎ কি আমরা যেটাকে যারাকে বলি সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদেরকে কি বলি? আমরা তাদেরকে বলি হচ্ছে কি? তাদেরকে আমলাতন্ত্র। যেমন আমলাতন্ত্র বলতে কি বোঝায়? যেমন কর্তা যায় না? যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। অর্থাৎ এই যে এই বিষয়গুলাকে কি বলা হবে? যে হচ্ছে আমলাতন্ত্র বলা হয়। আচ্ছা যাই হোক, উগ্র স্বদেশ এটা দেখার দরকার নেই। স্যাটেলাইট স্টেট প্রতিবেশী বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র, রাজনৈতিক এবং অর্থনৈতিক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র। স্যাটেলাইট স্টেট বলে এটা দরকার নাই, স্টোবোর্ড দরকার নাই। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। যত উন্নয়নশীল দেশ আছে তাদেরকে একত্রে কি বলা হয়? তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। হচ্ছে অ্যাম্বাসেডর বলতে কি জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিককে অ্যাম্বাসেডর বলা হয়। এটা তো আপনারা বুঝেন, এটা দরকার নাই। আমরা নেক্সট চলে যাই। বিশ্বের অঞ্চল পরিচিতি আমরা আজকে দেখব সোভিয়েত ইউনিয়ন। যেমন সাবেক সোভিয়েত ইউনিয়ন মনে আছে তো? বর্তমান আমরা যেটাকে কি বলি? অর্থাৎ আমরা রাশিয়াকেই বেশি বুঝি যে রাশিয়া। এই রাশিয়াকে ভেঙে কিন্তু অর্থাৎ বর্তমান রাশিয়া, এই রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। দেখেন 1991 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়। কতটি স্বাধীন রাষ্ট্র ছিল? 15টি স্বাধীন রাষ্ট্র। বর্তমান দেখেন যদি এটা ভাঙা না হতো রাশিয়া কি হতো বলেন তো? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বিশ্বের বৃহত্তম দেশ হয়ে যেত। তারা এক কথা তারাই মনে করেন যে কি এই আমার কথা কি আটকে আটকে যাচ্ছে? আপনারা একটু দেখেন তো আমার কথা যদি ক্লিয়ার হয় ওয়াই লিখেন তো চ্যাট বক্সে। আর যদি না হয় ওয়াই লিখেন সবাই যদি আমার কথা ক্লিয়ার হয়। ক্লিয়ার ওয়াই তাহলে যাকে আটকে যাচ্ছে তার মনে হয় একটু নেটের সমস্যা ভাই, বুঝছেন? ভাইয়া ঠিক আছে, ওকে জ্যোতি, বৃষ্টি, জেনি, ওকে ভাই সবাইকে অনেক ধন্যবাদ। নিহা মাঝে, মাঝে আটকাচ্ছে। না আমার মাঝে, মাঝে আটকানোর কথা না। রিটেনের জন্য কি করব? এই যে উপরে রিটেনের জন্য যেগুলা দেখবেন এই দেখেন এইগুলাকে থেকে সবচাইতে বেশি রিটেন কোশ্চেন আসবে। এই যে বাফার স্টেট, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, মার্ক্সবাদ, ফ্যাসিবাদ এইগুলা থেকে অনেক বেশি রিটেন কোশ্চেন আসবে। আপনারা এইগুলা খুব ভালোভাবে দেখবেন। বলতেছে দেখেন তাহলে 1991 সালে ডিসেম্বর মাসের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কত হয়? 15টি রাষ্ট্র গঠিত হয়। সে 15টি রাষ্ট্রের ভিতরে কি ছিল? রাশিয়া, ইউক্রেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বেলারুশ, মালদ্বীপ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। বিশেষ তথ্য দেখেন এখানে একটা তথ্য দিয়েছি আমরা যে বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওইগুলো রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকে। 1991 সালে সাবেক ইউনিয়ন থেকে স্বাধীন হওয়া 11টি রাষ্ট্র নিয়ে প্রতিষ্ঠিত হয় সিআইএস অর্থাৎ কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। অর্থাৎ কয়টা রাষ্ট্র নেওয়া হয়েছিল? টোটাল মিলে 15টা ছিল, 15টার ভিতরে ছিল 11টি। 5টি রাষ্ট্র রয়েছে এশিয়া অঞ্চলের কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান। অর্থাৎ এইগুলা থেকে আমরা কি করব? এই 11টি রাষ্ট্র ছিল এবং এশিয়ার ভেতরে ছিল এই 5টা।
দেখেন স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলের দেশ হচ্ছে কি, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে পাঁচটি দেশ কি কি ছিল? ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। মানুষের স্বপ্নের দেশ কিন্তু এটা, তাই না? আপনারা সবাই কিন্তু যেতে পারেন। ওই যে কিছুদিন আগে হচ্ছে একটা ইয়ে চালু হয়েছিল, একটা মানে প্রেডিকশন ওরা দিয়েছিল যে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি। তো ওখানে বলা হয়েছিল সুখী দেশ ছিল হচ্ছে ফিনল্যান্ড। সবচেয়ে সুখী দেশ কোনটা ছিল? সুখী দেশ ছিল ফিনল্যান্ড। তারপর দেখেন আমরা সবাই কিন্তু যেতে চাই আসলে এই দেশগুলোতে। যেমন হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এগুলার একটু ব্যাখ্যাগুলা পড়বেন আরকি। আপনাদের ইয়েতে রাজনৈতিক পার্টে দেয়া আছে আপনাদের হচ্ছে উদ্ভাসের বইটা গুলাতে। খুব ভালো করে দেখবেন আরকি। বলতেছে দেখেন এখানে স্ক্যান্ডিনেভিয়ান দেশ অঞ্চল হচ্ছে ৫টি হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। বলতেছে ইউরোপের মহাদেশের সবচাইতে বড় উপদ্বীপ নামে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। হচ্ছে এই অঞ্চলটির বছরে ৯ মাস বরফাচ্ছন্ন থাকে। ফিনল্যান্ড ছাড়া বাকি সবগুলো দেশের মুদ্রার নাম ক্রোনা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জলদস্যুদের বলা হয় ভাইকিং। আপনারা ভাইকিং মুভিটা দেখছেন নাকি? সিরিজটা দেখছেন নাকি? ভাইকিং এর সব সিরিজটাই দেখছি। লাস্ট সিরিজ মনে হয় আজ কি ছিল? বিয়ন্ড ছিল, তাই তো? লাগার্থা আমরা দেখেছি আরকি। ওই ভাইকিংটা দেখবেন। অর্থাৎ ভাইকিংরা কিন্তু আজ থেকে প্রায় ১০০০ ১৫০০ বছর আগে ভাইকিংরা কিন্তু এই যে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে এদের থেকে আসলে এদেরকেই তারা আবিষ্কার করেছে। আসলে ভাইকিং সম্পর্কে বলতে গেলে অনেক কিছু। ভাইকিংরা ছিল বিশ্বের ভেতরে সবচাইতে নিষ্ঠুর যোদ্ধা। মানে সবচাইতে নিষ্ঠুর যোদ্ধা ভাইকিংরা ছিল। মানে এরা হচ্ছে কি করতো? এরা মনে করেন যে কারোর কাছে কিছু হ্যাঁ, অবশ্যই প্রিপারেশন বুক অনেক এনাফ বলতেছে হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ বলতেছে এরা হচ্ছে ভাইকিংরা ছিল এমন। এই ভাইকিংরা কি করেছিল? ওদের নেশায় ছিল হচ্ছে বিভিন্ন দেশে যাওয়া এবং বিভিন্ন দেশকে উদ্ধার করা। বিভিন্ন অঞ্চলকে আবিষ্কার করে সেখান থেকে কি করা? সেখান থেকে হচ্ছে সেদের রাজত্ব নিয়ে নেওয়া। ১ম এ তাদের মূল উদ্দেশ্য ছিল তারা স্বর্ণ, টাকা-পয়সা এইগুলা নিয়ে তারা চলে আসবে। কিন্তু পরবর্তীতে দেখলো যে এইগুলা নিয়ে আসলে হবে না। আমাদের কি জমি জায়গাও দরকার। তারা জমি জায়গা নিতে শুরু করলো এবং এদের ভেতরে এই যে বিভিন্ন জায়গায় জমি জায়গা নেয়া শুরু করলো। তখন আস্তে আস্তে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এগুলার প্রতি তাদের আকৃষ্ট বেশি ছিল। শীতদায়িত্ব রাষ্ট্র বলতে পৃথিবীর স্বাধীন দুটি দেশের ভেতরে অন্য একটি দেশ থাকাকে শীতদায়িত্ব রাষ্ট্র বলে। যেমন শীতদায়িত্ব রাষ্ট্র বলতে কি বোঝায়? আমি যদি বলি যে কি, যেমন মনে করেন একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটার নাম মনে করেন যে দক্ষিণ আফ্রিকা অথবা ইতালি। আমি কি বললাম? এই যে দক্ষিণ আফ্রিকা অথবা এর আরো একটা নাম দিলাম, এর নাম দিলাম হচ্ছে ইতালি। বলতেছে এই যে দক্ষিণ আফ্রিকা অথবা ইতালি, এই ইতালির মধ্যে ছোট্ট একটা স্বাধীন রাষ্ট্র। মনে করেন এটা একটা দেশ। এদের ভেতরে মনে করেন কি, যেমন আমি যদি বলি লেসোথো, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি। বলতেছে দেখেন যে অর্থাৎ এক কথায় বলতেছে যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন দেশ অবস্থিত থাকে, অর্থাৎ এক বা একাধিক স্বাধীন দেশ অবস্থিত থাকে তাকে স্থিরদায়িত্ব রাষ্ট্র বলে। যেমন সান মারিনো এবং ভ্যাটিকান সিটি ছিল কি, আমি যদি বলি ইতালিতে। এই যে মনে করেন একটা ইতালি দেশ, এটার নাম যদি আমি বলি সান মারিনো, সান সান মারিনো, আর একটা নাম যদি বলি কি সান মারিনো, আর আমি যদি বলি ভ্যাটিকান সিটি। এই যে ভ্যাটিকান সিটি বলতেছে এই যে ভ্যাটিকান সিটি এবং সান মারিনো ছিল ইতালির ভেতরে এই যে কি শীতদায়িত্ব রাষ্ট্র, অর্থাৎ একটা দেশের ভেতরে আর একটা শীতদায়িত্ব রাষ্ট্র। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি নিচের কোনটি শীতদায়িত্ব রাষ্ট্র, এখন আপনি কি সান মারিনো বা ভ্যাটিকান সিটি দিবেন না ইতালি দিবেন? কাকে শীতদায়িত্ব রাষ্ট্র বলবেন? বলেন তো অ্যান্সার। আমি যদি ইতালিকে বি ধরি আর সান মারিনোকে অথবা ভ্যাটিকান সিটিকে বি ধরি, কাকে অ্যান্সার দিবেন? মৌ বলেছে, ও মৌ চলে এসেছে না? স্মৃতি, মৌ, ইমন সবাই বলেছে বি। এই বি দিবেন কেন? একটা মনে করেন ২ টাকা নোট। এই ২ টাকার নোটের ভেতরে একটা ছিদ্র। তাহলে কাকে ছিদ্রিত নোট বলবেন কাকে? ছিদ্রিত নোট কাকে বলবেন বা ফুটা নোট কাকে বলবেন? এই ফুটাকে বলবেন না ২ টাকাকে বলবেন? এই ২ টাকাকেও না বলবেন? হ্যাঁ, ২ টাকা। ফুটা নোট কোনটা বলবেন? এই তোর কাছে একটা ফুটা নোট। তাহলে কয় টাকার ফুটা নোট? ২ টাকার ফুটা নোট। এই যে ইতালির ভেতরে একটা ফুটা, সুতরাং আপনার ছিদ্রায়িত রাষ্ট্র কে? দক্ষিণ আফ্রিকা অথবা ইতালি। অর্থাৎ দক্ষিণ ইতালির মধ্যে কি আছে? ভ্যাটিকান সিটি আর সান মারিনো আছে। আর হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভেতরে কি আছে? দক্ষিণ আফ্রিকার মধ্যে আছে লেসোথো। এই যে লেসোথো। তাহলে কি বলতে হবে? যে লেসোথো হচ্ছে দক্ষিণ আফ্রিকার, শীতদায়িত্ব রাষ্ট্র হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ভাই শীতদায়িত্ব রাষ্ট্র হচ্ছে ভাই ইতালি। ওদেরকে একটা প্রশ্ন করি।
এখানে সুন্দর মতো লেখা আছে 2টি দেশের ভিতরে অন্য কোন স্বাধীন দেশ আছে। আচ্ছা, তাহলে ইতালির ভিতরে আছে 2টা দেশ, দক্ষিণ আফ্রিকার ভিতরে আছে একটা দেশ। তাহলে মোট টোটাল তোমাদের লজিক অনুযায়ী যদি হইতো, তাহলে আমরা কি এখানে 2টা দেশ লিখতাম না 3টা দেশ লিখতাম? বলো তো দেখি। তো কেন বলেই দিছে বাবা, 2টা। 3টা দেশ? ইতালির ভিতরে 2টা দেশ, দক্ষিণ আফ্রিকার ভিতরে একটা দেশ, তাহলে তখন টোটাল যায় কত? আমি 3 লিখতাম না? হুম হুম। না, এটাই বলছি, চিন্তা করো, একটু চিন্তা করে তারপরে। চিন্তা করলে কিন্তু হয়ে যায়। মানে এখানে আপনি ভাই চ্যাট বক্সে যদি তাকান, সবাই ওই দিয়া দিছে বি অ্যান্সার, মানে ভ্যাটিকান সিটি, সেন মেরিনো, এগুলা নাকি ছিদ্রায়িত রাষ্ট্র। না, এগুলা কখনোই ছিদ্রায়িত। আমি কিছু বলি নাই। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে আমরা একটু চলে যাই আর কি। তারপর বলতেছে, আমরা যদি বলি স্বাধীন রাষ্ট্র ইতালির ভেতরে রয়েছে ভ্যাটিকান সিটি এবং সান মারিনো নামে আরো 2টি স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র দক্ষিণ আফ্রিকার ভেতরে রয়েছে লেসোথো ও সুয়াজিল্যান্ড নামে আরো 2টি স্বাধীন রাষ্ট্র। অর্থাৎ সব মিলে কি হলো আমাদের এই গুলো দেখতে হবে। ছিদ্রায়িত রাষ্ট্র বলতে পৃথিবীর স্বাধীন 2টি, এটা তো বললামই, আমরা তো এটা বললামই। বলতেছে কি চেকোস্লোভানিয়া 1993 সালে 1 জানুয়ারি শান্তিপূর্ণভাবে চেকোস্লোভানিয়াকে ভেঙে 2টি রাষ্ট্র করা। একটা হচ্ছে কি চেক প্রজাতন্ত্র আর স্লোভানিয়া। মনে রাখতে হবে কিন্তু তাহলে এগুলা। সাবেক চেকোস্লোভানিয়ার নাম কি? পরবর্তীতে হচ্ছে বিশেষ তথ্যের দিকে আমি যাই। বলতেছি দেখেন এখানে আমাদের আজকে মহাদেশ পরিচিতি বেশি, মানে আমরা দেখবো আর কি। এই জন্য একটু দেখি আমরা। বিশেষ তথ্য বলেছে আমি কি 1918 সালে 1992 সাল পর্যন্ত চাকে রাষ্ট্রটির সার্বভৌম অস্তিত্ব টিকে রাখতে পেরেছিল, কিন্তু 93 সালে রাষ্ট্রটি ভেঙে যাওয়া হয়। অর্থাৎ তাহলে কিভাবে ভেঙে যাচ্ছে আপনারা এটা বুঝতেছেন। খণ্ডিত দ্বীপ রাষ্ট্র। তাহলে আমরা যদি বলি খণ্ডিত দ্বীপ রাষ্ট্র কি, খণ্ডিত দ্বীপ রাষ্ট্র বলতে কি, দ্বীপ রাষ্ট্রটা কি অ্যাকচুয়ালি আমি যদি বলি আপনাদেরকে, দ্বীপ রাষ্ট্র কাকে বলা হয়? অর্থাৎ দ্বীপের মধ্যে যে রাষ্ট্রগুলো থাকে, যেমন আমি বলি জনসংখ্যা আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। অর্থাৎ ইন্দোনেশিয়া কিন্তু সবচেয়ে বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। মানে কি, চারিদিকে পানি পানি পানি, মাঝখানে একটা করে দ্বীপ রাষ্ট্র। অর্থাৎ অনেক, ইন্দোনেশিয়ার দিকে যদি আপনারা তাকান দেখবেন যে এই জায়গায় একটু, এই জায়গায় একটু, এই জায়গায় একটু, মানে এমন এমন ভাবে কিন্তু দেয়া আছে ইন্দোনেশিয়া সম্পর্কে আপনাদেরকে যদি আমি বলি। অর্থাৎ কি বলতেছে, এমন এমন কি ভাগ 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 করে দেয়া, যে কোথায় কি আছে আসলে কেউ বলতে পারতেছে না। অর্থাৎ এই যে চারিদিকে পানি, চারিদিকে পানি, আর মাঝখানে কি এই যে ছোট 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 দ্বীপ, এই দ্বীপগুলা নিয়ে টোটালি একটা কি হয়েছে, একটা হয়েছে ইন্দোনেশিয়া। অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় বিশ্বের বৃহত্তম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সর্বমোট মনে করেন কতটি দ্বীপ রয়েছে? ইন্দোনেশিয়াতে প্রায় 1700 দ্বীপ দ্বীপ রয়েছে। সরি 1700 না, 17,000, 17,000 দ্বীপ রয়েছে কিন্তু ইন্দোনেশিয়ায়। অর্থাৎ এই জন্য কি আছে, আরো কানাডায় আছে জনসংখ্যা আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে নাইডু। এটাকে আপনারা একটু দেখে ফেলবেন, এখানে বলেছি। বলতেছে দ্বীপ জাভাতে অবস্থিত, রাজধানী জাকার্তা। এক হচ্ছে জাপান, ইন্দোনেশিয়া। বলতেছে হোক্কাইডো, ইনসু, কিউশু, শিকুকা ও 4টি প্রধান দ্বীপ রয়েছে জাপানে। সুমাত্রা, জাভা, বালি, এগুলা হচ্ছে কোথায় আছে? বালিতে তো মনে হয় সবারই যাওয়ার ইচ্ছা নাকি? মালদ্বীপ না, মালদ্বীপ না। আমি কি বলেছি? বলতেছে জনসংখ্যা আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। জনসংখ্যা এবং কি আয়তনের কথা বলেছে, মালদ্বীপ না। ইন্দোনেশিয়া, এই জাপান এবং ইন্দোনেশিয়ার খণ্ডিত দ্বীপ রাষ্ট্র বলা হয়। তাহলে আমরা একটু দেখি, বল্টিক রাষ্ট্র বলতে বোঝায় কি, উত্তর ইউরোপের বল্টিক মহাসাগরের তীরে অবস্থিত 3টি রাষ্ট্রকে একত্রে বাল্টিক রাষ্ট্র হিসেবে বলা হয়। এটাকে লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। অর্থাৎ বাল্টিক রাষ্ট্র বলতে আমরা এই 3টাকে বুঝে থাকি। অর্থাৎ পরবর্তীতে আমি কি বলেছি, বিশেষ তথ্যের ক্ষেত্রে বলেছি আমি 3টি রাষ্ট্র 1991 সালে স্বাধীনতা লাভ করে এবং তাদের নামই হচ্ছে, মুদ্রার নাম ইউরো। আপনাদের অত মুদ্রা থেকে অত আসে না, প্রত্যেক বছরই আসলে এই গত কয়েক বছর ধরে মুদ্রা থেকে খুব কম কোশ্চেন আসে। আপনাদের মুদ্রা অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। গোল্ডেন ওয়েজ বলতে মাদক পাচার এবং চোরাচালানের জন্য দক্ষিণ এশিয়ার 3টি দেশ হচ্ছে চোরাচালানের রুটকে বলা হয় গোল্ডেন ওয়েজ। যেমন কি বাংলাদেশ, ভারত আর হচ্ছে কি নেপাল। মনে কথা, এরা কিন্তু উৎপাদন করে না। মনে করেন যে একটা দেশকে, এখানে আফগানিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান, এখানে সবচাইতে বেশি আফিম উৎপন্ন হয়। আর এই পাশে যদি মনে করেন কি পাকিস্তান, এই পাকিস্তান, এই পাকিস্তানেও কিন্তু সবচাইতে বেশি আফিম উৎপন্ন হয়। এখন এই যে পাকিস্তান থেকে আফগানিস্তান, অর্থাৎ এই যে চোরাচালান, অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ এই যে চোরাচালান করতেছে এই রাস্তা থেকে এই রাস্তা, অর্থাৎ পাকিস্তান থেকে আফগানিস্তান। এখন এই মাঝখানে তারা ব্যবহার করতেছে বাংলাদেশ, এই যে ইন্ডিয়া আর কি নেপাল, এই 3টা দেশকে কি ব্যবহার করছে ওরা, অর্থাৎ এই রাস্তা, এই রুট গুলা ব্যবহার করছে।
করতে করতে তারা এই যে যাওয়া আসা করতেছে, অর্থাৎ এই জন্য এদেরকে বলা হয় গোল্ডেন ওয়েভ। অর্থাৎ বলতেছে আমরা গর্বিত, আমরা গোল্ডেন ওয়েজের সদস্য। আচ্ছা যাই হোক, গর্বিত মানে তারা ইউজ করতেছে আমাদের ইচ্ছার বাইরে আর কি। দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি তিনটে একত্রকে বলা হয় থ্রি টাইগার, জাপান, জার্মানি আর ইতালি। এরা ছিল হচ্ছে আমাদের ফোর টাইগার। কি এশিয়ার টাইগার বলতে এশিয়ার অর্থনীতি সমৃদ্ধ দেশকে একসাথে, অর্থাৎ এরা অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত, অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত, দিক থেকে কি এরা অনেক উন্নত। এই যে উন্নত, এই উন্নত হওয়ার কারণে, উন্নত অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হওয়ার কারণে এদেরকে বলা হয় ফুড টাইগার। যেমন সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং, এই চারটাকে কি বলা হয়? অর্থাৎ মনে রাখতে হবে যে এরা হচ্ছে দক্ষিণ এশিয়ার, অর্থাৎ এশিয়ার মানে ফোর্থ টাইগার বলা হয় এদেরকে। বলতে রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়ন করেছে বলে এদেরকে ড্রাগন অর্থনীতির দেশে বলা হয়। তাইওয়ান, হংকং স্বায়ত্তশাসিত চীনের প্রদেশ, কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। মনে রাখতে হবে, দেখেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর রাষ্ট্রকে তো মনে হয় স্বপ্নের রাষ্ট্র, মানে এমন কোনো মানুষ নাই যে সিঙ্গাপুর যাইতে পারে না। গোল্ডেন ট্রায়াঙ্গেল দক্ষিণ এশিয়ার তিনটি, বলতে দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশ যারা মাদক উৎপাদনের জন্য বিখ্যাত। একটা হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড আর লাওস। মনে রাখতে হবে এটা হচ্ছে মাদকের ক্ষেত্রে এই যে ইয়াবা কিন্তু কি হচ্ছিল, এই মায়ানমারই কিন্তু উৎপন্ন করেছিল। হ্যাঁ, ইয়াবা কিন্তু সবচাইতে বেশি ব্যবহার করে এই যে আপনার মিয়ানমার। গোল্ডেন কিচেন কি এশিয়ার মাদক উৎপাদনকারী তিনটি দেশ, এই যে পাকিস্তান, আফগানিস্তান আর ইরান। এই যে এরা যে গোল্ড মানে কি, মানে এরা কি করে, এরা হচ্ছে আপনার মাদক চোরাচালান ব্যবহার করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং রুট গুলা ব্যবহার করে বাংলাদেশ, নেপাল আর ইন্ডিয়া। এজন্য এটাকে বললাম এশিয়া মহাদেশ পরিচিতিতে চলে আসলাম। বিশ্বের অঞ্চল পরিচিতি প্রথমে চলে আসছে কি, বলতেছে কি ইস্ট এশিয়া মিরাকেল বা সুপার 7 প্লাস জাপান। বলতেছে কি গোল্ডেন কেন, মাদক সংক্রান্ত সবকিছু গোল্ডেন কেন, আসলে এটাকে ধরা হয় আর কি। মনে করেন কেন গোল্ডেন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ ওই যে স্বর্ণ হিসেবে এমন আর কি, মানে প্রতীকী রূপ হিসেবে এটাকে ব্যবহার করে। হুম, বলতেছে সুপার 7 প্লাস জাপান। দেখেন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং আর দেখেন, অর্থাৎ এই যে 7টা দেশ প্লাস সুপার 7 এবং তার সাথে যুক্ত হয়েছে কি 7, যুক্ত হয়েছে কি জাপান। সাবেক যুগোস্লাভিয়া, বলতেছে 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে যায়। বর্তমান সাবেক যুগোস্লাভিয়ার সাথে 7টি রাষ্ট্রের জন্ম হয়েছে। একটা হচ্ছে সার্বিক, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, অর্থাৎ মন্টিনিগ্রো এবং কসোভো। এটা অত ইম্পর্টেন্ট দরকার নাই, এগুলা অত ইম্পর্টেন্ট নাই। যুগোস্লোভেনিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জোসেফ মার্শাল টিটো। আচ্ছা এটা একটু দেখে ফেলবেন আপনারা। সেভেন সিস্টার্সটা দেখেন, সেভেন সিস্টার্সটা আসলে কি? সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের 7টি কি রাজ্য, এটা কিন্তু আগের ক্লাসে বলা হয়েছে অনেকবার, যে ভারতের কয়টি রাজ্য, 7টি রাজ্য। যেমন আমি বলতেছে আমি মেম সাহেব না অতি সাধারণ একটি মেয়ে, অর্থাৎ এটাকে সেভেন সিস্টার্স রাজ্য বলা হয়। এরা কি চায়? সেভেন সিস্টার্স রাজ্য এদের মূলত চায় স্বাধীনতা চায়। এরা কি ভারত থেকে আলাদাভাবে কি স্বাধীন হিসেবে এরা থাকতে চায়। অর্থাৎ এই যে আসামে সর্বপ্রথম এরা কি করে, আলাদা আলাদা রাষ্ট্র, আলাদা আলাদা ভাষা। এমনকি কিন্তু মিজোরামও এমন একটা দেশ, মিজোরাম এমন একটা প্রদেশ, এরা কি করে, এরা আলাদা একটা পতাকাও তৈরি করেছে এবং নির্দিষ্ট একটা দিন আছে, ওই দিনে ওরা আবার ওদের আলাদা পতাকা উত্তোলন করে, আলাদা জাতীয় সঙ্গীত বানিয়েছে, আলাদাভাবে তারা তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করে। এই জন্য এরা কি হতে চায়, ভারত থেকে স্বাধীন হতে চায়। যেমন আমাদের চিটাগং কিন্তু স্বাধীন হতে চেয়েছিল বাংলাদেশ থেকে, কিন্তু ওরা কি করতে চেয়েছিল, ওরা স্বাধীন হতে চেয়েছিল। এরা টোটাল আলাদাভাবে বলতেছে যে আমরা কি করব, আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা কি করব, আমরা আলাদাভাবে অবস্থান করব, এমন আর কি। বলতেছে এই যে আসাম, মিজোরাম, এদেরকে আলাদাভাবে এরা কি করে, এদের স্বাধীনতা লাভ করে। আচ্ছা যাই হোক, এখন বলছে কি আমি সেভেন সিস্টার্সটা এখানে ইম্পর্টেন্ট আছে এটা। যেমন আমি যদি বলি কি আমি মেম সাহেব না, মেম সাহেব না অতি সাধারণ একটি মেয়ে, অতি সাধারণ মেয়ে, অর্থাৎ এই যে আমি মেম সাহেব না অতি সাধারণ মেয়ে, এখানে কিন্তু কি করতে পারি, কই গেলাম, অর্থাৎ কি করতে পারি, এখান দ্বারা আমি বলতে পারি যে কোনটা কোন কোন রাজ্য। যেমন আমি যদি বলি আমিতে, আতে কি হয়, আতে আমি যদি বলি আসাম, আতে কি বললাম, এই আসাম। এই মিতে কি হবে, মিতে মিজোরাম।
এই যে আমি যদি বলি মেতে কি হবে বলেন তো? এই মেতে হবে মেঘালয়, আর মতে হবে কি? মতে হবে মণিপুর। দেখেন আমি মেম সাহেব না, নাতে কি হবে? নাতে হবে কি? নাগাল্যান্ড, নাকি? নাগাল্যান্ড। আর ও তো অতি আছে, অতি, এই অতিতে কি হবে? ওতে হবে অরুণাচল। ওতে কি হবে? অতিতে হবে অরুণাচল, এই যে অরুণাচল। আর টিতে হবে কি? এখানে টি সমান সমান ত্রিপুরা। অর্থাৎ এই যে সেভেন সিস্টার, এই সেভেন সিস্টার্স কে এইভাবে আমরা কি করতে পারি? দেখতে পারি। যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্বাধীনতাকামী 7টি রাজ্য ভারত থেকে আলাদা হতে চায়। আসামের স্বাধীনতাকামী সংগঠনের নাম কি? উলফা। মনে রাখতে হবে এরা হচ্ছে কি চায়? এরা টোটাল ভাবে স্বাধীন হতে চায়, যে আমরা আর থাকতে চাই না। তো যাই হোক, আমি তো বললাম ইন্দোচীন বলয় দেশ হচ্ছে কি? তিনটি দেশ, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল। লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম বলতে দেশগুলার একসময় ফ্রান্সের অধীনে ছিল। এখানে প্রচুর ধান উৎপন্ন হয় এবং রাষ্ট্রগুলো কমিউনিস্ট রাজনৈতিক প্রধান দেশ। অর্থাৎ এরা টোটাল কি করে? এরা হচ্ছে স্বাধীনতাকামী একটা রাষ্ট্র ছিল, এবং এরা টোটাল ভাবে কি হতে চেয়েছিল? স্বাধীন হতে চেয়েছিল। যে ওই যে যেমন হচ্ছে আমাদের কি ছিল? আমাদের ইন্ডিয়ার যেমন হচ্ছে আপনার হচ্ছে সেভেন সিস্টার্স, ঠিক তেমনই আর কি। পৃথিবীর মহাদেশ পরিচিতির ভিতরে পৃথিবীর এগুলো একটু পড়ে নিবেন। পৃথিবীকে উত্তর দক্ষিণ বিভক্ত করেছে নিরক্ষরেখা। পৃথিবীর তৃতীয় প্রশান্ত মহাসাগর, মারিয়ানা ট্রেঞ্চ, উত্তর মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এশিয়ার হচ্ছে 44টি রাষ্ট্র আছে পৃথিবীতে। আফ্রিকার 54টি রাষ্ট্র, ইউরোপের 48টি, উত্তর আমেরিকার 23টি, দক্ষিণ আমেরিকার 12টি, ওশেনিয়ার 14টি, অ্যান্টার্কটিকার কোনো রাষ্ট্র নেই। হ্যাঁ, এখানে বলেছে এগুলা একটু দেখবেন। পৃথিবী আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশের নাম হচ্ছে রাশিয়া। এই যে হচ্ছে রাশিয়া। জনসংখ্যায় হচ্ছে বৃহত্তম দেশ, পৃথিবীর বৃহত্তম দেশ ভ্যাটিকান সিটি। পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ চীন এবং রাশিয়া। 14টি করে দেশের সাথে সীমান্ত রয়েছে। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত যে দুটি দেশের মধ্যে অবস্থিত, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে কানাডা। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রে অবস্থিত ইতালির ভ্যাটিকান সিটি। ক্ষুদ্রতম সীমান্ত যে দেশে, অর্থাৎ এগুলো একটু দেখে ফেলবেন আপনারা। আমরা একটু এগুলা সবগুলা দেয়া আছে আর কি নিচে। এগুলা একটু জাস্ট ডেমো, অর্থাৎ ট্রেইলার চলতেছে এখানে। হচ্ছে বলছে নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের। এগুলো আপনারা নিজেরা একটু মুখস্থ করে ফেলবেন। 7টি মহাদেশের 7টি পর্বত শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট বলতে 7টি মহাদেশের বৃহত্তম 7টি নদী, ইয়াংসি কিয়াং। বিশ্বের জনসংখ্যার জন্য দেখবেন, বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে ইউএনএফপিএ। প্রথম ব্রিটিশ আদমশুমারি অনুষ্ঠিত 1801 সালে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলতেছে বাংলার প্রথম আদমশুমারি কত সালে? অর্থাৎ 1872 সালে। বর্তমান বিশ্বের জনসংখ্যা এত, এটা একটু দেখবেন। এগুলো হচ্ছে চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, এই জন্য আর কি এগুলা অত গুরুত্ব দেওয়ার দরকার নাই। এই যে এইগুলা চেঞ্জ হয়, গড় আয়ু কত, জনসংখ্যা কত, জনসংখ্যার গড় বলতে শূন্য জনসংখ্যার দেশ দুইটি, একটা হচ্ছে আলবেনিয়া এবং হচ্ছে বেলারুশ। বিশ্বের ভাষা এবং জাতিটা একটু দেখেন। বিশ্বের প্রচলিত মোট ভাষা কতটি? 7111টি। বিশ্বের মোট ভাষা পরিবার কতটা? 136টি। সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউ গিনি। অর্থাৎ সর্বনিম্ন ভাষার দেশ উত্তর কোরিয়া। বলতেছে সর্বাধিক ভাষায় ব্যবহৃত হয় মান্দারিন। বাংলা হচ্ছে ষষ্ঠ। বাংলাদেশের বৃহত্তম নৃতাত্ত্বিক ভাষা 41টি। এটা একটু দেখেন। ও আচ্ছা, এখান থেকে আমি একটু দাগায় দেই। এইগুলো আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এখান থেকে আমি সবগুলা বলবো না। যেমন কাকেশীয়টা পড়বেন, কুর্দিটা পড়বেন। কুর্দি হচ্ছে ইরাক, ইরান, তুরস্কের অন্তর্গত কুর্দিস্তানের একটি জাতি। তারপরে বলতেছে এটা হচ্ছে, তারপরে পড়বেন হচ্ছে ভাইকিং। হ্যাঁ, ভাইকিংটা একটু দেখবেন। নরওয়ের প্রাচীন এক কঠোর পরিশ্রমী জাতি, তারা ছিল সুদক্ষ নাবিক। আচ্ছা, দায়ক। তারপরে দেখবেন হচ্ছে মাউরি। মাউরিটা পড়বেন, এটা থেকে প্রত্যেক বছরই প্রায় কোশ্চেন আসা দেখা যায়। মাউরি নিউজিল্যান্ডের একটা আদিজাতি। এরা খুবই কর্মঠ এবং বুদ্ধিমান জাতি ছিল। তারপর রোহিঙ্গা। রোহিঙ্গা নিয়ে আমরা একটু আলোচনা করব। রোহিঙ্গা কি? মায়ানমার রাখাইন রাজ্যের অধিবাসীরা। এরা মূলত কি চেয়েছিল? এরা কিন্তু অনেক আগে মানে এরা কি করতেছিল? মায়ানমার এদেরকে কখনো স্বীকৃতি দেয়নি। এদেরকে সবসময় কি করেছে? বিতাড়িত করেছে। এদেরকে কখনোই মায়ানমার স্বীকৃতি দেয়নি যে আসো, তোমাদেরকে স্বীকৃতি দেয়। তারা বিবাহ হয়, বিবাহের কোনো রেজিস্ট্রেশন হয় না, তাদের কোনো ভোটাধিকার নাই। ঠিক আছে, বলতেছে মহাদেশ পরিচিতি এশিয়া মহাদেশ। আমরা একটু চলে আসলাম প্রথমেই। দেখেন পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এখন এখান থেকে একটু দেখতে হবে, কারণ আপনাদের মূল টপিক হচ্ছে এটা মহাদেশ পরিচিতি নিয়ে।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে, এখানে বলা হয় দূরপ্রাচ্যের 6টি দেশ আছে। অর্থাৎ আবার কি বলা আছে, যেমন পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, মোট স্বাধীন রাষ্ট্র 44টি, সর্বশেষ পূর্ব তিমুর। মনে রাখবো, মোট জাতিসংঘভুক্ত রাষ্ট্র হচ্ছে 44টি, সর্বশেষ পূর্ব তিমুর। আয়তনে বৃহত্তম দেশ চীন, মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম দেশ। বৃহত্তম দেশ চীন, মালদ্বীপ। বৃহত্তম দ্বীপ বোর্নিও, অপর নাম হচ্ছে কালিমান্তান। বলতেছে বৃহত্তম সাগর দক্ষিণ চীন। আচ্ছা ভাইয়া, আস্তে আস্তে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন আনসার দিয়ে দিই, কয়েকটা কোশ্চেন আনসার উত্তর দিয়ে দিই, কেমন? সেটা কেমন হয়? আচ্ছা ঠিক আছে। তো এটার মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট, দেখি কিউএনডে তে আমি তোমাদের কাছ থেকে একটা আনসার দিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আফ্রেদি প্রশ্ন করেছে, ভাইয়া অক্ষ শক্তি বলতে কি বোঝায়? আচ্ছা, অক্ষ শক্তি জিনিসটা হচ্ছে ওই যে তোমরা অক্ষ শক্তি এবং মিত্র শক্তির কথা জানো, যে আমাদের তোমরা সামনে, এটা আমাদের পরের লেকচারে সম্ভবত আছে, আমি 100% শিওর না, তারপরেও পরের লেকচার সম্ভবত আছে, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোমরা জানো ওখানে দুইটা পার্টি ছিল, একটা পার্টি অ্যাটাক শুরু করছিল, আর একটা পার্টি হচ্ছে ডিফেন্ড করা শুরু করছিল। তোমাদেরকে মনে আছে এটা? যেমন ধরো তোমরা যদি জার্মানির কথা বলো, তাহলে অ্যাডলফ হিটলার কি শুরু করছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পিছনে উনি দায়ী না? চিন্তা করো তো, যে অ্যাটাকটা কারা শুরু করছে? জার্মানি শুরু করছে না? ব্যাপারটা এরকম না? তাহলে সেটা হচ্ছে অক্ষ শক্তি, তাহলে জার্মানি এবং তার ফোর্স হচ্ছে অক্ষ শক্তি। আবার ধরো ইংল্যান্ড ফ্রান্স আর একটা জোট হয়ে, রাশিয়া আর একটা জোট হয়ে ডিফেন্ড করা শুরু করছে, তাহলে সেটা হচ্ছে তোমার মিত্র শক্তি। এবার বুঝাইতে পারছি? বুঝতে পারলে ইয়েস থেকে পাঠাই দাও। আচ্ছা, শূন্য জনসংখ্যার দেশ নিয়ে অনেকে বলতেছে, ভাইয়া জনসংখ্যা না থাকলে দেশ হইলে কিভাবে? আর এই শূন্য জনসংখ্যার দেশ মানে কি? দেশে কোনো জনসংখ্যা নাই, এটা বুঝায়? এই বুঝো যে দেশে কোনো মানুষ নাই, এটা বুঝো নাকি? আমাকে বলো কে কি বুঝো। ওই ভাই চলে আসছেন। আসলে আমার এখানে যে ওয়াইফাই ছিল না, তো হঠাৎ ওয়াইফাই আইছে, এখন অটোমেটিক আর কি ডিসকানেক্ট হয়ে গেছে আর কি আমাদের এটা। কানেক্ট দিলাম। ওকে, তাহলে আমরা যেটা ছিলাম হচ্ছে কি, এশিয়া মহাদেশের ভেতরে সর্বোচ্চ অর্থাৎ মুসলিম রাষ্ট্রকে বলা হয় কাজাকিস্তান। এবং হচ্ছে কি, আপনারা একটু বললেন আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা গেলে একটু ওয়াই লিখেন, আমাকে যদি ক্লিয়ার শোনা যায় বুঝেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখন বলতেছে ইয়েস, হ্যাঁ। অর্থাৎ এখানে বলতেছে দেখেন, সংবিধান এশিয়ার, আমি আপনাদেরকে জাস্ট একটা স্লাইড নিয়ে একটু বোঝাই, যে হচ্ছে কি, একটা স্লাইড আমি একটু নিব আপনাদের এখানে নিয়ে একটু বোঝাবো, একটা মিনিট। অর্থাৎ এখানে আমি বলেছি দক্ষিণ এশিয়া থেকে, অর্থাৎ এশিয়া থেকে কত কিছু বিষয় আছে, এগুলো আপনারা একটু নিজে দেখে নিবেন। যেমন এখানে বলা হচ্ছে মধ্য এশিয়ার দেশ, অর্থাৎ মধ্য এশিয়া, মধ্য এশিয়ার দেশ, মাঝে মধ্যে এই কোশ্চেন গুলো আসে, যেমন মধ্য এশিয়ার দেশ কতটি? মধ্য এশিয়ার দেশ, মধ্য এশিয়ার দেশ কতটি? মধ্য এশিয়ার দেশ হচ্ছে 5টি। এখন এই 5টি কি কি, এগুলো আপনারা একটু দেখে ফেলবেন। তাও আমি বলি, হচ্ছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। অর্থাৎ স্থান জাতীয় যত জিনিস আছে, স্থান, অর্থাৎ স্থান দিয়ে কি বলে, আমি যদি বলি তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দেশ। আর দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ কতটি? অর্থাৎ এইভাবে কিন্তু আমরা অনেক কোশ্চেন আসে। কোশ্চেন বলতে এটা আমাদের আর কি জেনারেল থিঙ্কিং আর কি। দক্ষিণ পশ্চিম এশিয়া, আমরা দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়ার দেশ, দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ কতটি? দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ হচ্ছে 16টি। এই যে 16টি, এগুলো একটু দেখে ফেলবেন আপনারা। মধ্যপ্রাচ্যের দেশ কতটি? মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 18টি। ওই যে বলেন আমি মধ্যপ্রাচ্যে যাব, এই যে সে মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের দেশ কতটি? দেশ হচ্ছে 18টি। যেমন এর ভেতরে আমরা অনেকেই, যে সৌদি আরব, ইরান, ইরাক, এই যে ইরান, এই যে ইরাক, এই যে ইরান, ইরাক, অর্থাৎ এই যে আমি বললাম কি 16টি,
16টির ভিতরে কি আছে, যেমন তুরস্ক আছে, তুরস্ক, এই যে তুরস্ক আছে, তারপরে হচ্ছে কুয়েত আছে, এই যে কুয়েত, অর্থাৎ এই যে এইগুলা আর কি, আপনারা একটু এগুলা দেখে ফেলবেন। আবার যদি বলা হয় কি যে দক্ষিণ এশিয়া চলে গেল, মধ্যপ্রাচ্য গেল। এখন এর ভেতরে আছে আবার কি, যদি বলা হয় যে দক্ষিণ এশিয়ার দেশ কতটি, দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশ কতটি বলেন তো? দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি। অর্থাৎ এখানে বলা আছে দক্ষিণ এশিয়ার, এই যে দক্ষিণ এশিয়ার, অর্থাৎ এশিয়ার দেশ, অর্থাৎ কতটি, 8টি আছে। যেমন এখানে কি বলেছে, বাংলাদেশের মধ্যে আছে, এই যে ভারত আছে, পাকিস্তান আছে, ঠিক আছে, শ্রীলঙ্কা আছে, এই যে এগুলো একটু দেখে ফেলবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কতটি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। এই যে কতটি? 11টি। পরবর্তীতে বলে হচ্ছে কি দূর প্রাচ্যের দেশ, দূর প্রাচ্যের দেশ কতটি? 6টি। এই 6টির ভেতরে কি আছে, আমি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যদি বলি কি, যেমন মায়ানমার, থাইল্যান্ড, এই যে মায়ানমার, এই যে আমি যদি বলি থাইল্যান্ড, এই যে এইগুলা আরো আছে, আপনারা একটু দেখে ফেলবেন। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দূর প্রাচ্যের দেশ কতটি, আমি যদি বলি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, এই যে চীন, আমি যদি বলি উত্তর অথবা দক্ষিণ কোরিয়া, এই যে এইগুলাকে কি বলা হয় আমার, অর্থাৎ এশিয়া মহাদেশের আসলে প্রাথমিক একটা ধারণা আর কি দিলাম। এট ফার্স্ট যেটা চলে আসে সেটা হচ্ছে ভারত। ভারত হচ্ছে কত সালে? 1947 সালের 15ই আগস্ট তারা স্বাধীনতা লাভ করে নাকি। এখন বলতে ব্রিটেনের নিকট থেকে তারা স্বাধীন হয়, তাই এই দিনটিকে তারা ভারতের স্বাধীনতা দিবস বলা হয়। অর্থাৎ কার থেকে লাভ করে, অর্থাৎ স্বাধীনতা দিবস লাভ করে ভারত থেকে। বলতে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন কি লর্ড মাউন্ট ব্যাটেন। অর্থাৎ 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে বাংলাদেশে ভারতের সংবিধান গৃহীত হয়। অর্থাৎ কত সালে সংবিধান গৃহীত হচ্ছে? 1949 সালে। অর্থাৎ আমি যদি বলি সংবিধান, সংবিধান গৃহীত হয় কত সালে? কত সালে? 1949 সালে। দেখেন এইভাবে আর কি, তা ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় 1950 সালে। এটা জাতীয় প্রতীক কি? অশোক চিহ্ন। এদের কি জাতীয় প্রতীক যদি বলি কি, জাতীয় প্রতীক, জাতীয় প্রতীক কোনটাকে বলা হয়? জাতীয় প্রতীক হচ্ছে অশোক চিহ্ন। অশোক চিহ্ন কোনটা বলেন তো? অশোক চিহ্ন হচ্ছে ওই যে আমরা ক্রিকেট খেলা দেখি, এই যে এইভাবে দিয়ে এই মাঝখানে একটা থাকে, এই যে এটাকে বলা হয় তাদের জাতীয় প্রতীক। এখন ওদের বলেন তো জাতীয় প্রতীক চলে গেল, হ্যাঁ ব্রিটেন থেকে তারা এই পাই। অর্থাৎ এদের কি কি বলা হয়? জাতীয় ফুল পদ্ম ছিল। জাতীয় পাখি কি ছিল? জাতীয় ফুল, আমি যদি বলি কি জাতীয় ফুল, জাতীয় ফুল ছিল কি পদ্ম ফুল, তাই না? আর হচ্ছে কি জাতীয় প্রতীক পাখি কি এদের? জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখি হচ্ছে কি ময়ূর। হ্যাঁ গুড, এই যে অনেকে পেরেছে, আপনার অনেক ট্যালেন্ট, অর্থাৎ ময়ূর। অর্থাৎ এটা ছিল আর কি প্রাথমিক। বলতেছে দেখেন এই পরবর্তীতে 1952 সালে ভারতের প্রথম লোকসভা অনুষ্ঠিত হয়। এদের যদি আমি বলি এদের সংসদ বা আইনসভা, আইনসভা নিয়ে একটু আলোচনা যদি করি, একটু আইনসভা, এদের যে আইনসভা আছে ভারতের আইনসভা, অর্থাৎ এদের দুইটা আছে, একটা হচ্ছে কি উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। বলতেছে কি, আমি একটু আপনাদের মিনিমাইজ করি, বলতেছে কি এদের আইনসভার নাম কি? বলতেছে কি উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ আছে। অর্থাৎ এদের দুইটা, উচ্চ কক্ষ 2 স্তর বিশিষ্ট, আর একটার নাম কি নিম্ন কক্ষ। অর্থাৎ উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, এদের 2 স্তর বিশিষ্ট আইনসভা আছে। উচ্চ কক্ষের ভিতরে মোট সদস্য হচ্ছে 245 জন। অর্থাৎ আমি যদি বলি কি সদস্য হচ্ছে কতজন? সদস্য হচ্ছে 245 জন উচ্চ কক্ষে, আর নিম্ন কক্ষে 545 জন। এর ভিতরে নির্বাচিত সদস্য হয় কত? নির্বাচিত সদস্য, এদের এটা দরকার নাই, তারপর আমি একটু দিয়ে দিই। নির্বাচিত সদস্য হয় 233 জন, এদের হইতে হয় আছে কি 543 জন। অর্থাৎ এইটা হইলে নির্বাচিত সদস্য হয়, আর বাকি যে সদস্যগুলো হচ্ছে মনোনীত সদস্য, এভাবে হয়। অর্থাৎ এখন এদের মধ্যে কি প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে বলেন তো? বলতেছে এই যে উচ্চ কক্ষের আরো একটা নাম আছে, যেটাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট, আর এদেরকে বলা হয় হাউস দ্য পিপল, অর্থাৎ লোকসভা দরকার নাই, এদেরকে বলা হয় রাজ্যসভা। উচ্চ কক্ষের আর একটা নাম হচ্ছে কি, এই যে রাজ্যসভা, আর নিম্ন কক্ষের নাম বলা হয় কি লোকসভা। অর্থাৎ রাজ্যসভা আর লোকসভা এই দুইটা ভাগ ছিল। এখন আমি বলি 1952 সালে, মনে রাখতে হবে 1952 সালে এদের কি হয়? সর্বপ্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক আছে। এবং এদের হচ্ছে 52 সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়।
মনে রাখতে হবে কি অনুষ্ঠিত হয়। এবং এখানে ভোটে নির্বাচিত হইতে গেলে কত লাগবে? এই যে 545 জনের ভেতরে কতটা ভোট পাইতে হবে? 272টা। 272 জন সদস্য সমর্থন প্রয়োজন হয়, অর্থাৎ কতজন? 272টি ভোটের প্রয়োজন হয়, ভোটের প্রয়োজন হয়। অর্থাৎ এটাই ছিল আসলে আমাদের ওদের নির্বাচন ব্যবস্থা ছিল। কাদের নির্বাচন ব্যবস্থা ছিল? ভারতের নির্বাচন ব্যবস্থা ছিল এটা। তাদের কি বলেছে? 28তম প্রদেশের নাম হচ্ছে ঝাড়খণ্ড। তাদের 29টা না, কিন্তু তাদের প্রদেশ হচ্ছে 28টা বর্তমান। এই যে এখানে একটু ভারতের 29, এই ইনফরমেশনটা একটু ভুল ইনফরমেশন। তাদের হচ্ছে এটা দরকার, বা এটা হচ্ছে তাদের বর্তমান প্রদেশ সংখ্যা হচ্ছে 28টা, এবং 28টা আর কি। হ্যাঁ, বর্তমান 29 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কাশ্মীর। ওই কাশ্মীরে আসলে আপাতত নাই, ওইটা এখন কি হয়েছে? কাশ্মীর সমস্যা। এটা নিয়ে একটু আলোচনা করার আগে আমি একটু স্লাইড নিয়ে আরেকটু আলোচনা করব ভারত সম্পর্কে। একটু একটা মিনিট। অর্থাৎ আমি একটু আলোচনা করি ভারতের টোটাল বিষয় সম্পর্কে। আরো কোশ্চেন আসে, হ্যাঁ, ভারত থেকে মাঝে মধ্যে অনেক কোশ্চেন আসে এবং বর্তমান সময়ে বেশি আসে। বলতেছে সর্বপ্রথম রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি কে ছিলেন? এই যে রাষ্ট্রপতি ছিল হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। আমি যদি বলি প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, রাষ্ট্রপতি ছিল হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। কি নাম ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই যে রাজেন্দ্র প্রসাদ। এখন এইটা তো চলে গেল, আমি এই সম্পর্কে আর বেশি আলোচনা করব না। এপিজে আব্দুল কালামের কথায় চলে আসবো, তাই না? একে কি বলা হয় বলেন তো? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হয় কিন্তু তাকে। তার নাম কি? এপিজে আব্দুল কালাম। মনে রাখতে হবে তার নাম কি ছিল? এ পি জে কি হবে? এপিজে আব্দুল কালাম। মনে রাখতে হবে কিন্তু আব্দুল আব্দুল কালাম বেটা কিন্তু বিয়ে করে নাই কোনোদিন। এপিজে আব্দুল কালাম এর শাসনকাল ছিল 2002 থেকে 2007 সাল। এটা কি ছিল? তিনি মূলত একটা কি ছিলেন? এটা বিজ্ঞানী ছিলেন, কিন্তু ঘটনাচক্রে পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন। অর্থাৎ এখানে ভারতের ক্ষেপণাস্ত্র মানব ভাবে ডাকা হয় তাকে, অর্থাৎ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডাকা হয়। এপিজে আব্দুল কালামের আর একটা নাম দেই কি? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ কি নাম হচ্ছে? ইন্ডিয়া। অর্থাৎ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে তাকে ডাকা হয় আর কি। এখন তার বিখ্যাত একটা বই আছে, এপিজে আব্দুল কালামের বই। পড়েছেন আপনারা কেউ? আমার কাছে আছে উইংস অফ ফায়ার, আমিও পড়েছি। এটা খুব ভালো একটা বই। তার সে কিভাবে কি করেছে, সে কোথায় খেতে যেত, কিভাবে ধর্মের প্রতি মানুষের গোঁড়ামি ছিল, কিভাবে ধর্ম থেকে বেরিয়ে আসতে হয়, সব কটা বলা আছে। অর্থাৎ উইংস অফ WINGS, উইংস অফ ফায়ার। অর্থাৎ এটা একটু পড়বেন। আপনার বাংলা এডিশনও আছে, ইংলিশ এডিশনও আছে, সময় পালে আপনারা বলবেন। প্রতিভা প্যাটেল কি ছিলেন বলেন তো? এপিজে আব্দুল কালামের কথা যদি ছেড়ে দেই, পরবর্তীতে আছে প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল কি বলতে? প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। মহিলা রাষ্ট্রপতি, প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন এই হচ্ছে কি প্রতিভা প্যাটেল। মনে রাখতে হবে কি? এই যে প্রতিভা প্যাটেল। মনে রাখতে হবে কি? প্রতিভা পাতিল আর কি যাকে বলা হয়, আমরা প্যাটেল বলে ডাকি, কিন্তু অরিজিনাল নাম হবে প্রতিভা পাতিল। অর্থাৎ তিনি কি ছিলেন? প্রথম ইন্ডিয়া মেয়ে সিংহাসন নিয়ে কিছু বললেন। আচ্ছা, ওকে বলবো, একটু পরে বলবো। এটা ছিল হচ্ছে কি প্রথম মহিলা। পরবর্তীতে এপিজে আব্দুল কালাম। এখানে প্রায় কোশ্চেন আসে এপিজে আব্দুল কালাম নিয়ে। প্রণব মুখার্জি, মনে আছে? প্রণব মুখার্জি কিছুদিন আগে কিন্তু মারা গেছে। প্রণব মুখার্জি ভারতের কি হচ্ছে? তিনি একমাত্র বাঙালি রাষ্ট্রপতি ছিলেন, প্রণব মুখার্জি। মনে রাখতে হবে কি? প্রণব মুখোপাধ্যায়, বা আমরা যেটাকে বলি কি মুখার্জি, মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় কি ছিলেন? প্রথম একমাত্র, অর্থাৎ প্রথম অথবা একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। মনে রাখতে হবে বাঙালি রাষ্ট্রপতি ছিলেন। এটা ছিল আর কি। পরবর্তীতে হচ্ছে প্রধানমন্ত্রীর দিকে যদি যায়, প্রধানমন্ত্রী ছিল কি? প্রথমে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তো আপনারা জানেন, ইন্দিরা গান্ধী কি হয়েছিল? তিনি তার দেহরক্ষী দ্বারা 1984 সালের তিনি কি হয়? তার দেহরক্ষীর নাম ছিল কি? সতওয়ান্ত সিং এবং বিয়ান্ট সিং এর গুলিতে নিহত হন। মানে তার দেহরক্ষীরা তাকেই মেরে ফেলে কিন্তু, ইন্দিরা গান্ধীকে। অর্থাৎ তার পরবর্তীতে কি ব্ল্যাক ক্যাট তৈরি করা হয়, ন্যাশনাল সিকিউরিটি গার্ড ব্ল্যাক ক্যাট তৈরি করা হয়।
পরবর্তীতে রাজীব গান্ধীর কথা যদি বলি, সপ্তদশ প্রধানমন্ত্রী ছিল। অর্থাৎ ভারতের সম্পর্কে যদি বলতে যাই, অনেক কিছু, মনমোহন সিং আছে, বর্তমান নরেন্দ্র মোদী চা বিক্রেতা, এই যে এইগুলার কথা যদি বলি। পরবর্তীতে আমরা নেক্সট যেটা চলে যাব সেটাকে বলবো হচ্ছে জম্মু কাশ্মীর, নাকি? একটু চলে যাই জম্মু কাশ্মীর। তার আগে ছোট্ট একটু বলি কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, বাংলাদেশে ধরি আমি একটু বলি এখানে একটু হালকা, ইন্ডিয়ার, এই যে ইন্ডিয়ার বর্তমান যে কি বর্তমান রাজ্য, রাজ্য কতটি? বর্তমান রাজ্য কিন্তু তাদের 28টি। আর কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত অঞ্চল, এই কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে তাদের আগে ছিল 7টি, বর্তমান 8টি। তাহলে মনে রাখতে হবে 28টি ছিল, আগে 29টি ছিল। কাশ্মীর ছিল না, জম্মু কাশ্মীর, তাদের কিন্তু একটা কি ছিল? প্রদেশ। ওই প্রদেশ কি? এই প্রদেশটা কি হলো? এই প্রদেশটা হচ্ছে রাজ্য ছিল 28টা না, এই পরবর্তী 29টা না, সে জম্মু কাশ্মীর পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছিল। এখন আপনাদের কাছে হইতে পারে কি কেন্দ্রশাসিত অঞ্চলটা কিভাবে কি? কেন্দ্রশাসিত অঞ্চল বলতে বোঝাই অর্থাৎ যে অঞ্চলে একটা মেয়র থাকবে, অর্থাৎ একটা মেয়র বা একটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র থাকবে, যে টোটাল কেন্দ্রটাকে, অর্থাৎ ওই যে কেন্দ্র, ওই কেন্দ্রটাকে সে পরিচালনা করবে। এবং এটা টোটাল সরকার থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে কি হবে? কি থাকবে? অর্থাৎ রাষ্ট্রপতি থেকে এটা পরিচালিত হবে টোটালটা। পরবর্তীতে আমরা চলে যাই, এই যে হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের টোটাল ঘটনাটা হচ্ছে 1947 সালে। এটা ব্রিটিশ ভারতীয়রা কি বিতাড়নকালে কাশ্মীরি হিন্দু সমাজের একটা বিরাট প্রচলন ছিল, বুঝছেন? মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি বলতেছে করদ রাজ্য ছিল এখানে। এখানে বলেছে এই সময় কাশ্মীরের রাজা ছিলেন, এই যে কাশ্মীর ছিল না, এই কাশ্মীরের একটা রাজা ছিল, রাজাটার নাম ছিল হচ্ছে আপনার হরি সিং। এই যে কি নাম ছিল? রাজা ছিল হরি সিং। 1947 হরি সিং। বলতেছে এই হরি সিং কি করতেছে? ওই কাশ্মীর রাজ্যটাকে পরিচালনা করে। এই কাশ্মীর রাজ্যটা যখন পরিচালনা করে তখন কি করে, এর পরবর্তীতে হঠাৎ করে ওইখানে তৎকালীন কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং অন্তর্ভুক্ত ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। অর্থাৎ কি বলতো, হঠাৎ করে ওখান থেকে মুসলমানদের আগমন ঘটে যায় ওই যে ভারতের কাশ্মীরে, কাশ্মীর রাজ্যের ভিতরে। এখন এই যে যখনই ভারত ওই যে মুসলমানদের এই কাশ্মীরের ভেতরে ইন্ট্রো হয়ে যায়, তখন এই হরি সিং কি করবে না করবে কোনো কিছু বুঝে উঠতে পারে না। পরবর্তীতে 1947 সালের 22শে অক্টোবর বলছে পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরে অনুপ্রবেশ করে, অর্থাৎ পাকিস্তানিরা ওর ভিতরে ঢুকে চলে যায় 1947 সালে। বলতেছে যখনই এখানে কথাগুলো শুনেন একটু, যখনই পাকিস্তানের সমর্থিত আদিবাসীরা কাশ্মীরে অনুপ্রবেশ করে, তখন হরি সিং অনেক ভীত হয়ে যায়। ভীত হয়ে গেলে তখন ভারতের গভর্নর ছিল লর্ড মাউন্ট ব্যাটেন, অর্থাৎ কি ছিল? লর্ড, এই যে মাউন্ট ব্যাটেন, এই যে মাউন্ট বেটেন, এই লর্ড মাউন্ট বেটেনের কাছে গিয়ে একটু সাহায্য চাই, যে সহায়তা চাই, যে আসলে কি করা যায়। আমার তো এভাবে পাকিস্তানিরা অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে, ওরা তো যখন তখন কোনো অঘটন ঘটাইতে পারে, আমাকে একটু সাহায্য করে। লর্ড মাউন্ট বেটেনের কাছে চাই সহায়তা। তখন হরি সিং কি করে? ভারত মুক্তির পক্ষে স্বাক্ষর দেন, যে ভারতটাকে একটু আলাদা করে দেওয়া হবে, ওই মুসলমান যারা ঢুকছে তাদের কাছে একটু কি করা হবে, একটু তাদের একটু সাহায্য সহযোগিতা করা হবে, তখন ওদের একটু জমি জায়গা দিয়ে দেওয়া হবে। তখন হরি সিং ভয়তে ভয়তে রাজি হয়ে যায়, যে কি হবে। পরবর্তীতে কি করে, হরি সিং ভারত ভুক্তি চুক্তিতে স্বাক্ষরও করে, যে না, ভারতটা ভুক্তি হোক আর কি, আলাদা হোক। হরি সিং রাজা হলে সে সময় ব্যাপক জনপ্রিয়তাবাদী ছিলেন। তখনকার সময় একটা মুসলমান একটা কি ছিল, জনতাবাদী ছিল, তার নাম ছিল হচ্ছে, আমি যদি বলি কি তার নাম ছিল, আমি বলি তার আর এক স্লাইড নিব, বলতেছে কি, অর্থাৎ তার এই যে তার একটা নাম ছিল, তাকে বলা হতো কাশ্মীরের ভাগ বা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এই যে এ ছিল অনেক পাওয়ারফুল, অর্থাৎ কি হচ্ছে কাশ্মীরের বাগ, যেটাকে বলা হয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ মুহাম্মদ, এই যে মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এই যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এটাকে তখন বলা হয় কাশ্মীর বাগ। একে বলা হয় কি কাশ্মীরের বাগ, কাশ্মীরের বাঘ। এই কাশ্মীরের বাঘ কি করে, তিনি হচ্ছে পাকিস্তান, এই জম্মু কাশ্মীরটাকে কি করে আলাদা করে ফেলেন। তিনি ছিলেন জম্মু কাশ্মীরের স্বতন্ত্র জাতিসত্তার কি একটা দাবিদার, কিন্তু এর অনেক পপুলারিটি ছিল। তখন এই যে হরি সিং, এই হরি সিং তো ভয় পেয়ে যায় না, এ হয়তোবা সব ভোট, ওইখানে আবার মুসলমান প্রধানও কিছু ছিল, মুসলমান সংখ্যাগরিষ্ঠতা ছিল। তখন ওই হরি সিং ভয়তে ভয়তে প্রথমে রাজি হয় যে না,
আমি এটাকে আলাদা করব, এটা নির্বাচনের মতো করব, কিন্তু পরবর্তীতে সে নির্বাচনটা হরি সিং করে না, সে ভয়তে পিছিয়ে আসে। বলছে শেখ আব্দুল্লাহকে রাজ্যের প্রশাসনিক সরকারের প্রধান নিয়োগ করা হয় এবং ভারতের সৈন্যের ভিতরে আলাদা হয়। পরবর্তীতে 1952 সালে জম্মু কাশ্মীরের নির্বাচিত, অর্থাৎ 1952 সালে চলে আসছে যে গণপরিষদে ভারত মুক্তির পক্ষে ভোট দিয়ে ভারতের গণবিক্ষোভ কি করে আলাদা করে ফেলা হয়, টোটালটাকে কি করা হয়, আলাদা করে হয়। এই যে ভারতের গণভোটের আয়োজনের সম্মত হচ্ছিলেন এই জন্য যে, অর্থাৎ পরবর্তীতে সম্মতি হয়েছিল, পরবর্তীতে সম্মতি হয়নি। পরবর্তীতে এই যে কাশ্মীর, টোটাল কাশ্মীরের যে 43% যেটা হচ্ছে ভূমি কার, ভারতের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই যে ভারতের নিয়ন্ত্রণে, দেখেন এই কাশ্মীর নিয়ে কত ঝামেলা, এই মাউন্ট ব্যাটেনই কিন্তু ঝামেলাটা পাকায় খেয়ে গেছে, যে আসলে কি কোনো কিছুই শেষ মীমাংস দেয়নি, সবকিছু আলাদা আলাদা ভাবে কইরা খেয়ে গেছে, তুমি একটু নাও, তুমি একটু নাও, তুমি একটু নাও। অর্থাৎ এই যে জম্মু কাশ্মীর, যেটাকে আমরা বলি জম্মু কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং সিয়াচেন হিমবাহ, অর্থাৎ এই তিনটা, অর্থাৎ জম্মু কাশ্মীর ছিল, তারপরে লাদাখ ছিল, এই যে লাদাখ ছিল, আর কি ছিল, আর সে হচ্ছে সিয়াচেন হিমবাহ, অর্থাৎ সিয়াচেন। এই যে লাদাখ নিয়ে তো আবার শুরু হয়েছে কাদের মধ্যে, ভারতের সাথে, চীনের সাথে। ভারতের বিরাট ঝামেলা রে ভাই, এই কাশ্মীরটা প্রথমে ভারতেরই কিন্তু ছিল আসলে, পরবর্তীতে বিভিন্ন রকম ভাবে 37% আছে না, 37% হয়ে গেছে পাকিস্তানের, 37% পাকিস্তান। এই পাকিস্তানের কি আজাদ কাশ্মীর, যেটাকে আমরা বলি আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর ছিল। আর 20% ছিল, 20%, এই 20% হচ্ছে চীনের, 20% কার, চীনের নিয়ন্ত্রণে, অর্থাৎ চীনের নিয়ন্ত্রণে, যেটাকে আকসাই চীন বা ট্রান্স পার্মানেন্ট চীন বলা হয়, অর্থাৎ আকসাই চীন বললেই আপনারা বুঝবেন, আকসাই চীন। অর্থাৎ এই যে টোটাল ঘটনাটা, এটা হচ্ছে এই পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু অনেকবার যুদ্ধ হয়েছে। 1947 সালে, 1965 সালে, 1999 সালে ভারতে আবার চীনের মধ্যে যুদ্ধ হয়েছে। এখন এই যে ভারত আর চীনের মধ্যে, এই যে এদের একটা সীমান্তবর্তী এলাকা তৈরি হয়ে গেছে, ভারত, চীন, পাকিস্তান, এদের ভিতর সীমান্ত রেখা কতগুলা তৈরি হয়ে গেছে, সে সীমান্ত রেখা বলি। এখন আমি যদি এটা একটু ভালো করে মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। যেমন আমি যদি বলি লাইন অফ কন্ট্রোল, আমি যদি বলি কি লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, এই যে লাইন অফ কন্ট্রোল ছিল কি, লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান, ভারত ও পাকিস্তানের মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল। আমি বলি লাইন অফ হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীনের মধ্যে। আমি যদি বলি কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই যে অ্যাকচুয়াল কন্ট্রোল, কন্ট্রোল কি ছিল, ভারত চীন। এগুলো একটু মুখস্থ করে ফেলবেন কিন্তু, ভারত ও চীনের মধ্যে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। বলছে ম্যাকমোহন লাইন কি ছিল, ভারত চীনের মধ্যে, এই দুইটা ছিল চীনের মধ্যে দুইটা, অর্থাৎ তাহলে কি লাইন হচ্ছে কি ম্যাকমোহন লাইন। আমি যদি বলি কি ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন, অর্থাৎ এদেরকে আলাদা করা লাইন আর কি, দুইটাকে ডিফারেন্ট করে, দুইটা দেশকে, ভারত ও চীন। অর্থাৎ এদের ভেতরে কি ছিল, এদের ভেতরে এই ডিফারেন্ট গুলা ছিল। এখন আমরা প্রথমেই যেটা চলে আসবে, একটা পুল চলে এসেছে আপনাদের, এই পুলটা আপনারা সবাই আনসার করবেন, যে বাণিজ্য যুদ্ধের সাথে জড়িত কোন কোন দুটি দেশ, আপনারা আনসার করেন। ওকে, আর দিব না, আপনাদের সামনে অনেক দিয়েছে। আচ্ছা, এখানে 21% দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র। এই আপনাদের কি বর্তমান, ভাই আগের স্লাইডটা একটু দেখান। ওকে, আমি দেখাচ্ছি। এখন বলতেছে কি ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, অর্থাৎ এটা কাদের মধ্যে হবে, চীন এবং যুক্তরাষ্ট্র। এই স্লাইড গুলো তো আপনাদের পরে আপলোড করা হবে, সমস্যা নাই তো। এই যে আগের স্লাইডটা 20% চীন ছিল, এটা লাইন অফ কন্ট্রোল ছিল ভারত পাকিস্তান, বলছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ছিল হচ্ছে ভারত চীন, আর হচ্ছে কি ম্যাকমোহন লাইন ছিল ভারত চীন। আর এখানে টোটাল ঘটনাটার বর্ণনা দেওয়া আছে, আমি যে ঘটনাটা বললাম সেটা এখানে লিখে বর্ণনা করা আছে।
ঠিক আছে, এই হচ্ছে টোটাল ঘটনা ভারত এবং চীন। এবং আমরা পরবর্তীতে চলে আসি চীন, যেটাকে গণচীনও বলা হয়। বিরাট একটা দেশ নাকি? চীনের কিন্তু যে একটা সময় মানুষ যখন চীনে যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনাটা কি জানেন নাকি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চীনের ভেতরে অনেক মহামারী দেখা দিয়েছিল। ওদের তো একটা বিধ্বস্ত ধ্বংস বিধ্বস্ত দেশ ছিল। আমি জাস্ট 2 মিনিটে বলবো। হ্যাঁ, হোয়াইয়ের কথা চিন্তা করলে বোঝা আসলে ওরা কি ছিল আমি বলি। ওদের ভিতরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে তো ওরা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল। তখন ওই যে চীন কি করলো, ওদের প্রথম এখন ওরা থেকে তো ইমপ্রুভ করতে হবে, এইভাবে তো আর থাকা যায় না। তখন কি করলো চীন, কি করলো প্রথমেই যে কাজটা করলো সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠায়া দিল। মানে ওই দেশে কোন রকম আর কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কারণ কি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান যদি না উঠায় দিল, কারণ হচ্ছে একটা ছিল যে যে শিক্ষা প্রতিষ্ঠান থাকে ওরা পড়াশোনা করবে, সময়টা নষ্ট করবে, ওরা যখন বেরোবে চাকরির কোনো বাজার থাকবে না। তখন প্রথমেই ওদের কাজ হলো যে কোন ধরনের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকবে না। তখন ওরা কি করলো, প্রত্যেকটা বাড়ি বাড়ি কি করা হলো, ওদেরকে কিছু একটা ট্রেনিং দেয়া হলো, কিছু একটা শিক্ষা দেয়া হলো যে তোমরা বেঁচে খাওয়ার জন্য নিজে নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলো। অর্থাৎ ওরা পড়াশোনা না করে কারিগরি শিক্ষার বিরাট বিরাট মানে ঝুঁকলো। ঝোঁকার পর থেকে ওরা যা তৈরি করে, মানে যাই করলো ওরা তৈরি করা শুরু করলো, যে কোনো কিছু হাতে কলমে, কোনো বই ছাড়াই। পরবর্তীতে এখন বর্তমান চীনের দিকে তাকাইলেই বুঝেন পৃথিবীর কোন দেশে চীনের প্রোডাক্ট নেই। বলা হচ্ছে আজ থেকে নাকি সামনের 20 বছর পরে, আজ থেকে নাকি 20 বছর পরে পৃথিবীর এমন কোন দেশ পাওয়া যাবে না যে দেশে চীনের একটা প্রোডাক্ট পাওয়া যাবে না। মানে চীন টোটাল বিশ্বটাকেই কি করবে, আয়ত্ত করে নিবে। অর্থাৎ তারা দেখেন ওরা হচ্ছে কি বাস্তবিক শিক্ষা কে ব্যাপক আকারে কাজে লাগালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং তারা ব্যাপক আকারে উন্নতির দিকে চরম শিখরে চলে গেল। আর আমরা আসলে আমাদের কথা কি বলবো, যে আসলে মানে আমরা আর মানে কিনতেই হয়, কি নাই চীনে। আপনি আইফোন আজকে তৈরি করবেন, কালকে একটা নকল আইফোন আপনার হাতে ধরায় দিবে। কেউ বুঝতে পারবে না যে এখানে কিছু নাই। যেমন একদিন একটা মানে একটা আমার একটা স্টুডেন্ট ছিলাম, আমি পড়াইতাম আর কি অনেক আগে ছোটবেলায় আর কি। আমি ওরা যখন অনেক টুতে ছিল না, 3-তে না 4-এ জানি ছিল, আমি বলেছিলাম যে অরিজিনাল, এই অরিজিনালের কি হবে, মানে বিপরীত শব্দ কি হবে। তো ও লিখছিল চায়না, অরিজিনাল চায়না। আমরা বলতেছি যে কি ব্যাপার, তুমি চায়না লিখলে কেন, অরিজিনাল ডুপ্লিকেট হওয়ার কথা না? তো বলতেছে না না ভাইয়া, চায়না হওয়ার কথা তো, অরিজিনাল চায়না, তার মানে চায়না মানেই না ডুপ্লিকেট আর কি। তাহলে দেখেন ওরা কিন্তু আমরা নকল এক্সপার্ট, আমরা কি নকল এক্সপার্ট, আকাইম্যান নকল এক্সপার্ট, কামের নকলে না। আমি এখানে ওই নকল বলছি না আর কি। যাই হোক, প্রভাবশালী দার্শনিক ছিল কনফুসিয়াসের, জন্ম ছিল চীনে। চীনের প্রাচীন সভ্যতার নাম ছিল চৈনিক সভ্যতা। এটা 1949 সালে হয়। অর্থাৎ এটা তো দেখবেন চীনের, অবশ্য চীনের বিশ্বের সর্ববৃহৎ 14টি দেশের স্থল সীমান্ত রয়েছে। মানে মনে করেন এদের মনে করেন কি 14টি দেশের সাথে এদের স্থল সীমা। একটা একটু স্লাইড লাগছে, সমস্যা নাই, আমি আপনাদের স্লাইড দিয়ে আলোচনা করি। বলতেছে কি প্রত্যেকটা দেশের সাথে এদের স্থল সীমা ছিল, প্রত্যেকটা দেশ। মানে কতটি দেশ, প্রত্যেকটা দেশ না সরি, 14টি দেশের সাথে। এখানে কতটি দেশের সাথে, 14টি দেশের সাথে তাদের স্থল সীমা আছে। স্থল সীমা কতটি দেশের সাথে, 14টি দেশের সাথে, 14টি দেশের সাথে। অর্থাৎ স্থল সীমা ছিল 14টি দেশের সাথে, কার, চীনের। বলতেছে এদের ভেতর কি আছে, মঙ্গোলিয়া, রাশিয়া, উত্তর কোরিয়া, লাওস, মিয়ানমার, ভারত, এই আর কি। চীনের মহাপ্রাচীর, এটা তো সম্পর্কে আপনারা সবাই জানেন। বলতেছে পৃথিবীর ভেতরে থেকে নাকি, একবার কোথায় জানি পড়ছিলাম না, একটা স্যার জানি বলছিল পৃথিবী থেকে নাকি চাঁদে গেলে নাকি পৃথিবীর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কি এই যে চীনের মহাপ্রাচীরটা। যাই হোক, নামকরণ করা হয়েছে লিওন বংশধর শাসন আমলে। চীনের নাম ছিল ক্যাথে। চীনের প্রাচীন নাম কি ছিল, চীনের শাসন আমলে চীনের প্রাচীন নাম, চীনের প্রাচীন নাম কি ছিল, প্রাচীন নাম ছিল হচ্ছে ক্যাথে। মনে রাখতে হবে। ভাই ব্রেক দেন ভাইয়া, কি 1 ঘন্টা হয়ে গেল? আচ্ছা 1 ঘন্টা হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা আপনাদের একটা ব্রেক দিই নাকি, আপনারা কি ব্রেক চান? চাইলে একটু ওয়াই লিখেন তো চ্যাট বক্সে। বিথি, ইয়েস, হ্যাঁ অনেকেই চাই। তাহলে আমি এখানে হচ্ছে 40 বাজে, আমি 45-এ শুরু করব, অর্থাৎ 11টা 40 বাজে, 11টা 45-এ শুরু হবে, ব্রেক চলতেছে। ওকে, সবার ব্রেক দিলাম 5 মিনিটে।
আচ্ছা, সবাই চলে এসেছেন, শুরু করি, আসেন। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে চীন। আসলে চীনে বলেছেন স্থল সীমা দেশ হচ্ছে 14টি। চীনের প্রাচীন নাম হচ্ছে ক্যাথে। গুড, সবাই কি চলে এসেছে নাকি? আশাবুল বলেছে হ্যাঁ, ইয়েস, সবাই চলে এসেছে। বলতেছে নামকরণ করা হয় কি লিওন রাষ্ট্র, এটা তো বললাম, জনগোষ্ঠী প্রায় আছে এত। বলতেছে চীনের প্রাবলা আইনসভা, অর্থাৎ চীনের আইনসভার কথা যদি আমি বলি, আইনসভা, আমি যদি বলি কি আইনসভা, আইনসভা, অর্থাৎ চীনের আইনসভার কথা যদি বলি, চীনের আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস বা জাতীয় গণকংগ্রেস বেইজিং অবস্থিত আইনসভা ভবনের নাম গ্রেট হল অফ দ্য পিপল। অর্থাৎ মনে রাখতে হবে কি তাদের গ্রেট হল অফ দ্য পিপল, অর্থাৎ এটা থেকে আসে, এইভাবে আর কি দেখতে পারি আমরা। আইনসভা চলে গেল, অর্থাৎ চীনের আইনসভা কোন ছিল? প্রশাসনিক ভবন ছিল কি প্রশাসনিক বিভাগ। আমি যদি এখানে বলি কি, একটা মিনিট, প্রশাসনিক বিভাগ কত ছিল? প্রশাসনিক বিভাগ হচ্ছে তাদের 28টা, সরি 22টা ছিল তাদের প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগ মানে তাদের টোটাল কাজকর্ম পরিচালনা করে, অর্থাৎ চীনারা যে টোটাল কাজকর্মগুলা পরিচালনা করে এর ভেতর থেকে আর কি। আমি যদি বলি কিভাবে, দেখেন, অর্থাৎ আমি যদি বলি প্রশাসনিক বিভাগ, প্রশাসনিক বিভাগ কতটি? প্রশাসনিক বিভাগ মনে রাখতে হবে 22টি প্রদেশ, অর্থাৎ যেটাকে বলা হয় 22টি প্রশাসনিক বিভাগ বা 22টি প্রদেশ রয়েছে তাদের। অর্থাৎ টোটাল দেশটাকে তারা ভাগ করেছে 22টি ভাবে, অর্থাৎ এইভাবে তারা করেছে। অর্থাৎ এদের আবার দুইটা কোশ্চেন, বিশাল আসে, নিষিদ্ধ দেশ কোনটি? তিব্বত। এটার ভিতরে অবস্থিত নিষিদ্ধ দেশ কোথায়? তিব্বত। অর্থাৎ কি হয়, 1950 সালে তিব্বতের উপরে চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তিব্বত যখন কি করে, ওরা স্বাধীন দেশ হিসেবে নিষিদ্ধ দেশ, অর্থাৎ পরে বর্তমান তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল কিন্তু এই তিব্বত। কিন্তু কি করে, তিব্বত ধর্মীয় নেতা দালাই লামা ছিল, কিন্তু 1959 সালে চতুর্দশ দালাই লামা তার অনুসারীরা কি করে, ভারতের ধর্মশালায় পালিয়ে যান এবং সেখানে কি করে, ভারত সরকার প্রতিষ্ঠা করেন। চীনে এই সরকারকে প্রত্যাখ্যান করে। বর্তমান দালাই লামার আসল নাম কি? তেনজিন গ্যাতোসা। অর্থাৎ এই যে এই তিব্বতকে তারা এখান থেকে তারা পালায় যায়, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, এরা কি করে, অর্থাৎ এরা আলাদাভাবে আর একটা দেশ গঠন করতে চায়, কিন্তু চীনে সেটা করতে দেয়নি। অর্থাৎ নিষিদ্ধ দেশ এখানে বলা হয়, তাহলে নিষিদ্ধ শহর কি হবে বলেন তো? নিষিদ্ধ শহর হচ্ছে তিব্বতের লাসা, সরি, তিব্বতের লাসা। অর্থাৎ এইটাকে মনে রাখতে হবে কিন্তু। তারপরে চলে আসেন, এই নিয়ে আর কি একটা ঘটনা আমরা দেখলাম, অর্থাৎ এটা চীন সম্পর্কে, এগুলা দেখলে হয়। চীনের রূপ সম্পর্কে আরো বলা আছে যে চীনের পিংপং ডিপ্লোমেসি 1971 সালে বিশ্বে কি হয়, অর্থাৎ বিশ্বের ভেতরে পিংপং ডিপ্লোমেসি গোল টেবিল, বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চীনে। সেখানে মার্কিন ক্রীড়াবিদরা অংশগ্রহণ করে এবং চীনের বিভিন্ন স্থান ভ্রমণ করে। এই সময় চীনের উদারনৈতিক রাষ্ট্রপ্রধান চৌ এনলাই মার্কিন ক্রীড়াবিদদের আপ্যায়ন ও তাদের দেশে প্রধান ইউ ওপেন এন্ড রিলেশন বিটুইন, যাই হোক, এই মার্কিন দল ঘোষণা করে। চীনের বলতেছে শীঘ্রই চীনা দলকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়, এর মাধ্যমে সালে ফের চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত। এখানে মূল ঘটনাটা আমি বলি, মনে করেন এখানে পিংপং ডিপ্লোমেসি বলতে এটা বোঝাচ্ছে, যেমন আমি মনে করেন আপনার সাথে আমি একটা চুক্তি বৈঠক করব, যেমন আপনার এখানে আপনারা যারা আছেন তাদের সাথে আমি একটা চুক্তি বৈঠক করব। এখন কি করলাম, আমি আপনাদেরকে কিভাবে ডাকবো, যে ওই রেস্টুরেন্টে হয়তো বা একটা রেস্টুরেন্টের টেবিল ভাড়া করব, অথবা একটা বুফেট নিব। হ্যাঁ, বলতেছে যে এটা কি করবো, আমরা বুফেট নিয়ে নিব, নিয়ে আমরা একটা আলোচনা বৈঠক করব, একটু খাইলাম প্লাস একটা চুক্তি স্বাক্ষর করলাম বা আলোচনা বৈঠক করলাম। তো চীন তখন কি করেছিল, চীন তখন করেছিল এই যে পিং পং টেবিল টেনিস বা একটা পিং পং খেলা। তোমরা হচ্ছে যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা তখন দেখবা যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই যে ক্রীড়াঙ্গন মাঠের ওখানে আছে পিং পং তো, এবং প্রত্যেকটা হলেই থাকে এটা, প্রত্যেকটা হলে টিভি রুমের নিচে থাকে আর কি খেলা, বিভিন্ন ধরনের খেলা। তাই এটা হচ্ছে একটা ঘরোয়া খেলা ছিল, একটা ঘরের মধ্যেই খেলা যায়, এটা বাইরে লাগে না। এই ঘরোয়া খেলা করতে করতে এই যে খেলা করতেছে আর এই যে মানে তাদের আলোচনাটা কন্টিনিউ করেছিল। অর্থাৎ এইটাই ছিল হচ্ছে, এই জন্য এদেরকে বলা, এই যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল চুক্তিটাকে বলা হয়েছিল কি পিং পং ডিপ্লোমেসি।
ফিলিস্তিনি রাষ্ট্র সম্পর্কে আসলে হিউজ আলোচনা। এখানে কোনটা থেকে কোনটা বলবো, যেমন 1929 সালে পিএলও বলতেছে